চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছোট ভাই এবং বোনেরা, আবারও আমি তোমাদের সামনে লাইভ নিয়ে হাজির। চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাবো। আর আমার লাইভটা একটু শেয়ার করে দাও। আর ছোট ভাই বোন বন্ধু যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে একটু মেনশন করো, আর যাতে তারাও চলে আসে। আজকের লাইভ ক্লাসটা হবে প্রফেসরস জব সলিউশন 7 নম্বর। আর এই জব সলিউশন, এই গণিতগুলো মূলত সামনে নিবন্ধন পরীক্ষাকে টার্গেট করে, নিবন্ধন বলো, প্রাইমারি বলো, ব্যাংক বলো, বিসিএস প্রিলিমিনারি এবং অন্যান্য সকল শ্রেণীর জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গণিতগুলো। আমি চেষ্টা করব আমার যথাসাধ্য সব থেকে সহজ নিয়মে বেসিকে বোঝাতে। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। আর আজকের এই ভিডিও লেসনটা থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। তোমাদেরকে আমি আবার অনুরোধ করব, আমার লাইভটা একটু শেয়ার করে দাও তোমার ছোট ভাই বোন বন্ধু যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে। তোমাদের নিজেদের টাইম লাইনে, মেসেঞ্জারে কিংবা বন্ধুদের মেনশন করো যাতে তারাও চলে আসে আমার লাইভে। অলরেডি 11 জন জয়েন করেছে। হ্যাঁ, পিঙ্কি সাহা শোনা যাচ্ছে, মুনড্রপ। ওয়ালাইকুম সালাম মাসুদ রানা, ভালো আছি। একটু লাইভটা শেয়ার করে দাও মেসেঞ্জার গ্রুপে এবং ফেসবুক আইডিতে গ্রুপে, যাতে আরও কিছু ছোটো ভাই বোন আমাদের সাথে থাকে। 11 জন জয়েন করেছে। আর 10 জন জয়েন করলে 20 জন হলেই আমি ক্লাস শুরু করব। আর 10 জনকে মেনশন করে নিয়ে আসো, মেনশন করে লাইভটা শেয়ার করে ছোটো ভাই বোনদেরকে মেনশন করে আর 10 জনকে নিয়ে আসো। তোমরা এখানে দেখতে পাচ্ছ 11 জন আসো, এই 11 জন আর 11 জনকে নিয়ে আসো, আমি ক্লাসটা শুরু করি। আমি আজ আমার হাতে এই প্রফেসরস জব সলিউশন, এটা থেকে এখানে 20টি গণিত আছে, এই 20টি গণিত করাবো, যেগুলো সামনে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে যে নিবন্ধন পরীক্ষা, এটার জন্য সামনে প্রাইমারির বিশাল সার্কুলার আসতেছে তার জন্য, এবং বিসিএস প্রিলিমিনারি সকল শ্রেণীর জবের জন্য এই গণিতগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ মুনড্রপ, ধন্যবাদ আমার প্রিয় ছোট বোন দেবকে। আমি শুরু করি ক্লাস। অলরেডি দেখতে পাচ্ছি 16, 17, 18 জন জয়েন করেছে। আমি ক্লাস শুরু করি। আমার হাতে প্রথম গণিতটি আছে, খেয়াল করো যে এখানে 20টি গণিত আছে। কিছু গণিত একটু কঠিন, কিছু গণিত একটু সহজ। কারণ এখানে যে তোমরা 20-25 জন আসো, সবাই একরকম স্টুডেন্ট না, কেউ একটু দুর্বল, কেউ একটু মোটামুটি, কেউ একটু ভালো। তাই বিভিন্ন ধরনের গণিত নিয়েই এই প্রফেসর জব সলিউশন এই 20টি গণিত নিয়ে একটা মডেল টেস্ট সাজিয়েছে। প্রথম গণিতটি খেয়াল করো, এক ব্যক্তির মাসিক আয় 2000 টাকা। একজন ব্যক্তি যার মাসিক আয় প্রতি মাসে সে আয় করে হচ্ছে 2000 টাকা। বলা হয়েছে তার বাৎসরিক ব্যয় 18,000 টাকা, সে বছরে ব্যয় করে হচ্ছে 18,000 টাকা। ওই ব্যক্তির মাসিক জমা মাসিক আয়ের কত অংশ? একজন ব্যক্তি প্রতি মাসে আয় করে 2000 টাকা, তার বাৎসরিক বছরে খরচ 18,000 টাকা, তাহলে তার সঞ্চয় আয়ের কত অংশ? খেয়াল করো, 2000 টাকা সে যদি প্রতি মাসে আয় করে, তাহলে সে 12 মাসে অর্থাৎ বছরে আয় করবে হচ্ছে 24,000 টাকা। 2000 যদি সে এক মাসে আয় করে, সে বছরে আয় করবে 24,000 টাকা। তাহলে সে যদি 24,000 টাকা আয় করে এবং 18,000 টাকা সে যদি ব্যয় করে, তাহলে তার সঞ্চয় কত? 24,000 বিয়োগ 18,000, 6,000 টাকা হাতে থেকে যাবে। মনে করো তুমি যদি বছরে 24,000 টাকা আয় করো এবং 18,000 টাকা ব্যয় করো, তাহলে বছর শেষে তোমার হাতে সঞ্চয় থাকবে কত? 24 বিয়োগ 18, 6,000। প্রশ্নে বলা হয়েছে যে ওই ব্যক্তির মাসিক জমা অর্থাৎ মাসিক সঞ্চয় আয়ের কত অংশ? তাহলে আয় হলো আমার 24,000 আর জমা হলো আমার 6,000 টাকা। তাহলে তার এই যে জমা বা সঞ্চয় তার আয়ের কত অংশ? এখানে আমরা কাটাকাটি করি। দেখো এই 3টা কাটাকাটি করলে 6 দিয়ে 24কে কাটলে হয় 4, অর্থাৎ 4 এর 1 অংশ। 4 এর 1 অংশ।
এই প্রশ্নে চাওয়া হয়েছে যে তার মাসিক এই যে তার বাৎসরিক সঞ্চয় তার আয়ের কত অংশ। তাহলে এটা 24,000 হলো তার আয় এবং 6,000 হলো তার সঞ্চয়। এটা আমরা কাটাকাটি করলে কি পাই, 4-এর 1 অংশ। অর্থাৎ সে যদি 4 টাকা আয় করে 1 টাকা সে হচ্ছে সঞ্চয় করে। এই প্রশ্নে এটা চাওয়া হয়েছে। এই প্রশ্নটা যদি এমন চায় যে তার মাসিক আয় এবং সঞ্চয়ের অনুপাত কত, তাহলে মাসিক আয় এবং সঞ্চয়ের অনুপাত হবে 1:4, সরি 4:1। যদি বলা হয় যে তার মাসিক আয়, এখানে বলা হয়েছে যে তার মাসিক বাৎসরিক সঞ্চয় তার আয়ের কত অংশ, তাহলে তার হলো 4-এর 1 অংশ হচ্ছে তার সঞ্চয়। যদি বলা হয় অনুপাত যে তার আয় এবং সঞ্চয়ের অনুপাত কত, তাহলে হবে 4:1। তাহলে এটা হলো এখানে চেয়েছে যে তার মাসিক ওই ব্যক্তির মাসিক জমা মাসিক আয়ের কত অংশ, মাসিক আয়ের 4-এর 1 অংশ হচ্ছে তার সঞ্চয়। এটা চেয়েছে কত অংশ, এটা হলো আমার অংশ, 4-এর 1 অংশ, এটা হলো আমার অ্যান্সার। এই প্রশ্নটা যদি চায় যে তার আয় এবং সঞ্চয়ের অনুপাত কত, তাহলে হবে 4:1। এখানে কিন্তু এটা চাইনি, আমি দেখালাম। আবার যদি বলে যে তার মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ, তার মাসিক এই যে তার বাৎসরিক যে সঞ্চয়, তার এই সঞ্চয় তার আয়ের কত অংশ, যদি পার্সেন্ট চায়, তাহলে এই 4-এর 1-কে আমরা 100 দিয়ে গুণ করলেই পার্সেন্ট হয়ে যাবে। এটা হলো তার সঞ্চয়, 4-এর 1, এটা হলো তার সঞ্চয়। যদি বলা হয় প্রশ্নে চায় যে তার বাৎসরিক এই যে তার বাৎসরিক সঞ্চয় আয়ের কত শতাংশ, তাহলে এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে শতাংশ হয়ে যাবে। যে কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যায় বা শতাংশ হয়ে যায়। 4 দিয়ে 100-কে কাটলে কত হয়, 25, তাহলে এই 25%, এটাই হবে তার অ্যান্সার। এই প্রশ্নটা খেয়াল করো, একটা জিনিস চেয়েছিল যে তার মাসিক বা তার বাৎসরিক সঞ্চয় তার আয়ের কত অংশ, তাহলে তার বাৎসরিক সঞ্চয় হবে 4-এর 1 অংশ। 24,000 টাকা আয় করে, 6,000 টাকা সঞ্চয় করে। আমরা এটা দেখেই বুঝতে পারছি যে তার আয়ের 4/1 সে সঞ্চয় করে, 4/1 সে সঞ্চয় করে। এটা হলো অংশ। যদি প্রশ্নে চাওয়া হয় যে তার আয় এবং সঞ্চয়ের অনুপাত কত, তাহলে হবে 1:4। যদি বলা হয় যে তার এই সঞ্চয় তার আয়ের কত শতাংশ, সঞ্চয় তার আয়ের কত শতাংশ, যখন শতাংশ চাবে আমরা 100 দিয়ে গুণ করে দিলেই সেটা পার্সেন্ট হয়ে যাবে, 25%। তাহলে এই একটা অঙ্ক 3 ভাবে অ্যান্সার চাইতে পারে যে কত অংশ, এটা হলো অংশ, অনুপাত কত, এটা হলো অনুপাত, এবং কত শতাংশ, এটা হলো শতাংশ। আমরা যেহেতু কিছুটা অঙ্ক জানি, অঙ্ক বুঝি, একটা অঙ্ক করাতে গেলে এর ভিতরে খুঁটিনাটি যা থাকে সব আমাদের মাথায় চলে আসে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আবার পরে টেনে দেখবা। একটু কমেন্ট চাই। 25%, 1/4। বিপ্লবী দেব বুঝতে পেরেছো? মুনড্রপ 25%, 4:1 অনুপাত 1/4, 3টে অ্যান্সারই হবে। যেটা অ্যান্সার চাইবে সেটাই আমরা অ্যান্সার করব। নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথটা আমার হাতে খেয়াল করো। 8, 11, 17, 29, 53 এর পরবর্তী সংখ্যাটি কত? প্রথমে আছে 8, 11, 17, 29, 53 এর পরবর্তী সংখ্যাটি কত? এটা একটা ধারা, এই ধারার পরবর্তী সংখ্যা কত? আমরা খেয়াল করি, পার্থক্যটা দেখার চেষ্টা করি। 8 থেকে 11 এখানে হলো 4 বাড়ছে, 8 আর 3 11, এখানে হচ্ছে 3 বাড়ছে। 3 থেকে 17 এখানে হচ্ছে 11 থেকে 17 6 বাড়ছে। 17 থেকে 29 অর্থাৎ 12 বাড়ছে। 29 থেকে 53 কত হয়? এখানে হচ্ছে 29 থেকে 53, হ্যাঁ 29 থেকে 53 এখানে হচ্ছে 24 বাড়ছে। খেয়াল করো, এইটা থেকে এইটা 3 বাড়ছে, এটা থেকে এটা 6 বাড়ছে, এটা থেকে এটা 12 বাড়ছে। 29 থেকে 53 24 বাড়ছে। তাহলে কত করে বাড়তেছে? 3, 3-এর দ্বিগুণ 6, 6-এর দ্বিগুণ 12, 12-এর দ্বিগুণ 24, 24-এর দ্বিগুণ এরপরে বাড়বে। 24-এর দ্বিগুণ কত? 48। এর পরবর্তী সংখ্যাটা এই সংখ্যার থেকে 48 বাড়বে। তাহলে 53-এর সাথে যদি 48 বাড়ে তাহলে 8 আর 3 11 অর্থাৎ 101 হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ধারাটা আসলে অনেকটাই সহজ ছিল। 101 বুঝতে পারলে দ্রুত কমেন্ট করে যাবে। স্যার আপনি বোঝালে আরও বেশি ইজি লাগে। বুঝেছি স্যার, ধন্যবাদ।
আমি অনুরোধ করব তোমাদের ছোট ভাই বোন যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে একটু মেনশন করে শেয়ার দিয়ে মেসেঞ্জারে নক দিয়ে নিয়ে আসো, যারাই দেরি করে আসবে তাদেরই লস। নেক্সট ম্যাথ খেয়াল করো, কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান হলে ত্রিভুজটি কি ত্রিভুজ? সমকোণী, সূক্ষ্মকোণী, সমবাহু, স্থূলকোণী ত্রিভুজ। চারটা ত্রিভুজের কথা বলছে, কোন ত্রিভুজ হবে? যদি কোনো ত্রিভুজের একটি কোণ, কোনো ত্রিভুজের, এই একটা ত্রিভুজ আঁকলাম আমি, কোনো ত্রিভুজের যদি একটা কোণ অপর দুইটা কোণের সমষ্টির সমান হয়, আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। একটা কোণ, এই কোণটা হবে অপর দুইটা কোণের সমষ্টির সমান, মানে এই কোণটা হবে অর্ধেক 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, আর এই দুইটা কোণ যোগ করলে হবে আর 90 ডিগ্রি, অর্থাৎ এটা হবে 45 আর এটা হবে 45। তাহলে কোনো ত্রিভুজের, এই ত্রিভুজগুলো আমরা বোঝানোর সুবিধার্থে সবসময় ঠিক এইভাবে অঙ্কন করি, আমরা যারা বোঝাই সবসময় এইভাবে অঙ্কন করি যাতে তোমাদের এই সমকোণটা বুঝতে সুবিধা হয়। কিন্তু তোমরা যাতে আরও কঠিন এবং জটিলভাবে বুঝতে পারো তার জন্য আমি এই ত্রিভুজের এই কোণটা আজকে উপরে দিয়েছি, যে 180 হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি। বলা হয়েছে এই একটা কোণ, এই কোণের মান হবে অপর দুই কোণের মানের সমষ্টির সমান, তার মানে এই একটা কোণই হবে অর্ধেক, একটা কোণের মানই হবে এই তিনটে কোণের অর্ধেক। তিনটা কোণের মান 180 ডিগ্রি, তাহলে এই কোণটা 90, এই কোণটা 45, এই কোণটা 45, এই দুইটা যোগ করলে কত হয়? 90। এই কোণটার মান কত? 90। তাহলে কোনো ত্রিভুজের একটা কোণের মান যদি 90 হয়, 90 মানে কি খেয়াল করো, এই যে একটা কোণ, এইটা হলো সরল কোণ, এই সরল কোণের কোণে আমি যদি একটা লম্ব অঙ্কন করি তাহলে এই সরল কোণ মানে 180 ডিগ্রি, সরল কোণ মানে 180 ডিগ্রি, তার অর্ধেক, তার মানে এদিকে 90 এদিকে 90, ঠিক মাঝখানে ভাগ করলাম। এই যে 90 ডিগ্রি কোণ, এই 90 ডিগ্রি কোণ মানে হচ্ছে সমকোণ। তাহলে 90 ডিগ্রি কোণ, এই ত্রিভুজে একটা কোণ পেলাম আমরা 90 ডিগ্রি, তার মানে কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। প্রশ্নে বলেছিল কোনো ত্রিভুজের একটি কোণ, কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটা কি ত্রিভুজ? এটা হবে সমকোণী ত্রিভুজ, কারণ এখানে একটা কোণ 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণ। কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি মানে সমকোণ, একটা কোণ সমকোণ মানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এখানে আরেকটা জিনিস শেখো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণ এইটা হলো সমকোণ, এই কোণের বিপরীত বাহু এটা হলো অতিভুজ। সমকোণী ত্রিভুজের, এটাও গুরুত্বপূর্ণ, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। আমরা এই জিনিসগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে। এই হলো আমার একটা সমকোণী ত্রিভুজ, এইটা হলো আমার সমকোণ, এইটা হলো আমার সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এটা যদি আমার 90 ডিগ্রি সমকোণ হয় তাহলে এই ত্রিভুজের অতিভুজ কোণটা? এটা হলো অতিভুজ। সমকোণের ঠিক বিপরীত বাহুটাকে বলে অতিভুজ। একটু পরেই অতিভুজ লাগবে অন্য একটা অঙ্কে, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে কমেন্টে জানাও, আর কোথাও সমস্যা হলো সেটাও কমেন্টে জানাবো আমাকে। বিপ্লবী দেবে 101, পিঙ্কি সাহা 108, মাসুদ রানা 101, এটা কি 101 কি? 101 হচ্ছে ও আগেরটার অ্যান্সার, বুঝতে পেরেছি। এটার অ্যান্সার দাও যে কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তোমরা যারা বুঝতে পেরেছো তারাও কমেন্ট করো, কারণ কমেন্ট করলে আমার দিকে মনোযোগ বেশি থাকে, আর কমেন্ট করলে তোমাদেরও অনুশীলন হয় বেশি। কোনটি a³ + 1 এর উৎপাদক? খেয়াল করো, a³ + 1 এর উৎপাদক কোনটি? এখানে কতগুলো অপশন আছে, আসলে এটা হচ্ছে এখানে কতগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা আছে সূত্র, a³ + 1 এর উৎপাদক কোনটি? আমরা এই 1 এর কিউব দিতে পারি, 1 এর কিউব আমরা দিতেই পারি, কারণ 1 এর কিউব করলে 1ই হয়। তাহলে a³ + b³ এর সূত্র কি? a + b * a² - ab + b², a + b * a² - ab + b²। তাহলে আমরা কি পাই? a + 1 a² - a + 1। এই যে a³ প্রশ্নে বলা হয়েছিল a³ + 1 এর উৎপাদক কি? আমি শুধু 1 এর একটা কিউব দিয়েছি, এটা সূত্র হয়ে গেছে, সূত্রটা আমি বসেছি, এটাই হবে আমার অ্যান্সার। এখানে 4টা অপশান আছে, তার ভিতরে একটা আছে এই অপশানটা, এটা মানে জাস্ট সূত্র। আশা করি বুঝতে পেরেছো। 20টি গণিত করাবো, 20টি গণিতের ভিতরে আরও প্রায় অনেকগুলো বেসিক চলে আসবে, সমস্যা হচ্ছে না, বুঝতে পারছি। চারুলতা চারু, ছোটো বোন অনেকদিন আগে ছিল, আজকে আবার এসেছো,
ধন্যবাদ তোমাকে। নেক্সট, কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? সামান্তরিক কাকে বলে বলো? সামান্তরিকের ক্ষেত্রফলকে এখানে চাওয়া হয়েছে, সামান্তরিকের ক্ষেত্রফল। এটা হলো আমার আয়তক্ষেত্র। গতকালের ক্লাসে না পরশু দিনের ক্লাসে যেন আমি এটা দেখিয়েছিলাম যে এটা হলো আমার আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কি? আয়তক্ষেত্র মানে হচ্ছে বিপরীত বাহু দুইটি সমান, সাইজে সমান এবং সমান্তরাল। সমান্তরাল মানে কি? ট্রেন লাইনের মতো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে থাকবে, তারা কখনো মিলবে না, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে থাকবে, এটা হচ্ছে সমান্তরাল। বিভিন্ন জিনিস শেখাতে গিয়ে, বিভিন্ন কোণ শেখাতে গিয়ে, অনুরূপ কোণ শেখাতে গিয়ে এই জিনিসটার ব্যাখ্যা খুব লাগে যে এটা হলো সমান্তরাল। তাহলে এটা হলো তোমার আয়তক্ষেত্র যার বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল, কোণগুলো সমকোণ। এটা কিন্তু দরকার, এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে। আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র হচ্ছে যার এই বাহু আর এই বাহু সাইজে সমান এবং সমান্তরাল। এই বাহু আর এই বাহু বিপরীত বাহু দুইটা সাইজে সমান এবং তারা সমান্তরাল, এবং এই কোণগুলো হচ্ছে সমকোণ। কোণগুলো হচ্ছে সমকোণ, তার মানে এটা হলো একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য যদি হয় এ, দৈর্ঘ্য যদি হয় এ আর প্রস্থ যদি হয় বি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ গুণ বি। আয়তক্ষের ক্ষেত্রে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এখানে প্রশ্নে বলা হয়েছে যে এই জিনিসটা বুঝালাম কি জন্য, যাতে তোমাদের এটা ভুল না হয় যে সামান্তরিকের ক্ষেত্রফল কি। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তাকার ক্ষেত্রকে তুমি যদি একটু চাপ দাও তাহলে এটা বাঁকা হয়ে যাবে। বর্গকে চাপ দিয়ে বাঁকা করলে রম্বাস হয়ে যায়, আর আয়তাকার ক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে কি হয়ে যায়? সামান্তরিক হয়ে যায়। এই বর্গটা এর দৈর্ঘ্য যতটুকুন আছে এর দৈর্ঘ্য ঠিক ততটুকুন থাকবে, কিন্তু এটা একটু বাঁকা হয়ে যাবে। খেয়াল করো, এবার এটা হয়ে গেল কি আমার সামান্তরিক। এই আয়তাকার ক্ষেত্রটা আমি যখন একটু চাপ দিলাম বাঁকা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল কি? সামান্তরিক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এটা, যেমন দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হলো, এটা যদি হয় আমার দৈর্ঘ্য নিচেরটা, এটা যদি হয় আমার দৈর্ঘ্য, আর এটা হলো আমার উচ্চতা, এটা হলো আমার সামান্তরিকের উচ্চতা। তাহলে এটা যদি হয় ভূমি, এটা যদি হয় ভূমি বি, আর এটা যদি হয় উচ্চতা এইচ, তাহলে এর ক্ষেত্রফল হবে বি গুণ এইচ, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। ভূমিকে আমরা সাধারণত বি দিয়ে প্রকাশ করি, উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে ভূমি গুণ উচ্চতা। আবার বলি, সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। ঠিক এখানে যেমন খেয়াল করো, এ গুণ বি, অর্থাৎ নিচের এই ভূমি আর এই উচ্চতা। এখানে আয়তাকার ক্ষেত্রফল হচ্ছে এই নিচের এই ভূমি আর উচ্চতা, এ গুণ বি। সামান্তরিকও ঠিক তেমনি, ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে মনে রাখবো সবসময় এই সামান্তরিকের এই সূত্রটা অনেকেই ভুল করে যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ঠিক আয়তাকার ক্ষেত্রের মতো। সামান্তরিকটা কোথা থেকে আসে? সামান্তরিকটা আসে হচ্ছে আয়তাকার ক্ষেত্র থেকে। আয়তাকার ক্ষেত্রকে একটু চাপ দিয়ে বাঁকা করলেই সামান্তরিক হয়ে যায়। তাহলে আয়তাকার ক্ষেত্রফল যদি হয় ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা মানেই হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তাকার ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলও হবে ভূমি গুণ উচ্চতা। আশা করি আর ভুল হবে না। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, আশা করি ক্লিয়ার। বাহুগুলো, বাহুগুলো মুন্ডরব, বাহুগুলো মানে কি? হ্যাঁ, সামান্তরিক সমান, সামান্তরিকের বাহুগুলো সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। সামান্তরিকের বাহুগুলো সমানই থাকবে, কারণ এটাকে চাপ দিয়ে বাঁকা করলে বাহুগুলো সমান থাকবে, কিন্তু কোণগুলো আর সমকোণ থাকবে না। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। নেক্সটে আসি। 47,080 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? 47,080 এই একটা সংখ্যা, এই সংখ্যাটা থেকে কতজন সৈন্য সরিয়ে নিলে বর্গাকারে সাজানো যাবে? তাহলে এই সংখ্যাটা আমরা বর্গ করব, এই সংখ্যাটার আমরা কি করব? বর্গমূল করব। এই সংখ্যাটার বর্গমূল করতে গেলে আমাদের দেখা যাবে এখানে অ্যান্সার আসবে হচ্ছে 216, আর শেষে থাকবে তোমার হচ্ছে 424। এই 424 থেকে যায়। আমরা ভাগ করলে, আমরা যদি কোনো একটা সংখ্যাকে ভাগ করি, এই ভাজ্যকে যদি ভাজক দিয়ে ভাগ করি, তাহলে আমাদের শেষে একটা সংখ্যা থেকে যায়, সেটা হলো ভাগশেষ। ঠিক তেমনি কোনো সংখ্যার যদি আমাদেরকে বলে যে এটা রুট করতে, বর্গমূল করতে, তাহলে শেষে এসে দেখলাম আমরা 424 থেকে গেল। তার মানে এই 424 থেকে যাওয়ার কারণ হচ্ছে এটা এই সংখ্যাটা পুরাপুরি রুট বা বর্গমূল হয় না।
এই 424 তুমি যদি এই 47,080 থেকে বাদ দাও তাহলে এটা রুট হবে, অর্থাৎ বর্গমূল হবে। তাহলে আমরা এটা কি করব, এটা আমি না দেখাই, এটা করতে গেলে সময় লাগবে। বর্গমূলের যদি কোনো ক্লাস কোনো দিন করাই তখন আমি দেখাবো যে কিভাবে বর্গমূল বের করে। দুই সংখ্যা নিয়ে বের করতে হয় দশমিক থেকে। তাহলে বলা হয়েছে যে 47,080 জন শূন্য থেকে কতজন শূন্য সরিয়ে নিলে বর্গ হবে, বর্গমূল হবে বা বর্গাকারে সাজানো যাবে। এই 424 জন বাদ যাবে, তাহলে এটা পুরা একটা বর্গমূল হবে, যেটার বর্গমূল হবে 216। বর্গমূল করা এখন শেখাবো না, সময় লাগবে অনেক। 414 জন, 424 জন, মুন্ডরব 424 জন সরিয়ে নিতে হবে। বোঝা যাচ্ছে, অঙ্ক বোঝা যাচ্ছে? আবার একটু বলেন দাদা কোনটা সামন্তরিক নাকি এই 47,080 জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে নিলে বর্গাকারে সাজানো যাবে? যদি কারো বিশেষ সমস্যা থাকে কোনো অঙ্কে মেসেঞ্জারে আমাকে নক দিও, আমি চেষ্টা করব মেসেঞ্জারে সময় পেলে একটু বুঝিয়ে দেবার। আমরা চলে যাই নেক্সট ম্যাথে। বিপ্লবী দেব, কোথায় সমস্যা মেসেঞ্জারে আমাকে নক দিও, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে দিও। পরবর্তী অঙ্ক, 15 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে। 15 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে। 15 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে। 15 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে। 20 জন লোক এই কাজটি কত দিনে করতে পারবে? 15 জন করতে লাগে 8 দিন, তাহলে একজনের করতে লাগবে 15 জনে যে কাজ 8 দিনে করে, একজন লোক কমে গেল, লোক কমে গেলে কাজ করতে বেশি দিন সময় লাগে, অর্থাৎ 8 গুণ 15 দিন। এরপরে বলা হয়েছে 20 জন লোকের কয় দিন লাগবে? লোক বেড়ে গেল, লোক বেড়ে গেলে কাজ করতে কম দিন লাগে। 20 এখানে এসে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করো, 3 4, 4 দুগুণী 8, 3 দুগুণী 6, 6 দিন লাগবে। অর্থাৎ 15 জনের একটি কাজ 8 দিন লাগলে 20 জনের সেই কাজটা করতে লাগবে 6 দিন। বোঝা গেছে? এখন সামন্তরিকটা বিপ্লবীদের বোঝাবো পরে, সামন্তরিক আমি আর ফিরে যাব না। ছোটো বোন তোমাকে আমি মেসেঞ্জারে একটু দেখাবো। আবার বলি, 15 জন লোক একটা কাজ 8 দিনে যদি করতে পারে, 20 জনে করে কয় দিনে? 6 দিনে। এখন এটা ছিল আমার প্রশ্নে, খেয়াল করো, 15 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে, ওই কাজ 20 জনে কত দিনে করতে পারবে? 15 জন যদি 8 দিনে করে, 20 জন করবে কয় দিনে? 6 দিনে। এখন এই প্রশ্নটা যদি হ্যাঁ ক্লাসের সময় জানাবো। এখন এই প্রশ্নটা 6 হলো অ্যান্সার। এই প্রশ্নটা বিসিএসে ব্যাংকের নিবন্ধনে দিন দিন কিন্তু কঠিন হচ্ছে, প্রশ্ন দিন দিন কঠিন হচ্ছে। কিছুক্ষণ আগে একজন স্যার কমেন্ট করেছে, একটা পোস্ট করেছে যে দিন দিন এই ব্যাংকের বিসিএসে সকল শ্রেণীর চাকুরির ম্যাথ প্রশ্ন কঠিন হবার কারণ কি বিভিন্ন জনে মন্তব্য করতেছে। আসলে আগামী দিনগুলোতে ম্যাথ আরও কঠিন হবে। তাহলে বলি, এটা ছিল আমার হাতে প্রশ্ন যে 15 জনের যদি 8 দিন লাগে তাহলে 20 জনের লাগবে কয় দিন? 6 দিন। এটা ছিল আমার বইয়ের প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে কত শতাংশ দিন কম লাগবে, কত শতাংশ দিন কম লাগবে। যদি দেখো আগে লাগতো 8 দিন, এখন লাগে 6 দিন, তাহলে 2 দিন কম লাগতেছে। 8-এ লাগতেছে 2 দিন কম, তাহলে 100তে কত গুণ করলে হয়ে যাবে? 2 দিয়ে 8কে কাটলে 4, 4 25-এ 100, 25%, মানে 25% সময় কম লাগবে। বোঝা গেছে? আমার প্রশ্নে চেয়েছিল যে 15 জন লোক একটা কাজ যদি 8 দিনে করতে পারে, 20 জন লোক কয় দিনে করতে পারবে? 6 দিনে। তোমরা এটা অ্যান্সার দিবে 6 দিন। আমার কথা হচ্ছে ঠিক সেম একটা অঙ্ক আছে, এইরকম একটু ঘুরিয়ে দিয়েছে যে যদি 15 জন লোক একটা কাজ 8 দিনে করে আর 20 জন লোক, তাহলে কত শতাংশ দিন কম লাগবে। এখানে লাগলো 8 দিন, তাহলে 20 জনের লাগলো 6 দিন, তাহলে 8 দিনের জায়গায় 6 দিন লাগছে, 2 দিন কম লাগছে। তাহলে 8 দিনে যদি 2 দিন কম লাগে, 8 দিনে যদি 2 দিন কম লাগে 100 দিনে, অর্থাৎ 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট, 25% দিন কম লাগবে, অর্থাৎ 25% সময় কম লাগবে। তোমার প্রাইমারি নিবন্ধনের ঠিক এই অঙ্কটা আসবে। এই অঙ্কটাই বিসিএস ব্যাংকে ঘুরিয়ে ঠিক এইরকম আসবে, একটু কথাটা বাড়িয়ে দিবে যে 15 জনের যদি 8 দিন লাগে, 20 জনের করতে কত পার্সেন্ট সময় কম লাগবে, শতকরা কত দিন কম লাগবে, তাহলে শতকরা 25 দিন কম লাগবে। বোঝা গেছে? 8 দিনে 2 দিন কম লাগে, 8 দিনে 2 দিন কম লাগে, 100 দিনে 25 দিন কম লাগবে, শতকরা 25 দিন কম লাগবে। বোঝা গেছে? পিঙ্কি সাহা ক্লিয়ার? পিঙ্কি সাহা ছোটো বোন খুব ভালোই, আস্তে আস্তে আরও ভালো হবা। অঙ্ক করে করে আমাকে দিবা মেসেঞ্জারে।
পরের অঙ্কটা খেয়াল করো, 3:7 সমান সমান 12:x হলে x এর মান কত? 3:7 সমান সমান 12:x হলে x এর মান কত? 3:7 সমান সমান 12:x হলে x এর মান কত? কিভাবে করব খেয়াল করো, ইস্টু মানেই হচ্ছে ভাগ, ইস্টু মানেই হচ্ছে ভাগ, তাহলে আমরা লিখতে পারি 12/x। ঠিক আছে, 3:7 সমান সমান 12/x। 3:7 কে আমরা কি লিখব? 3/7। ক্লিয়ার? ক্লিয়ার। এবার খেয়াল করো, এই যে নিচের x, এটা কাটাকাটি করার একটা সহজ পদ্ধতি কি জানো? এই xটা আমি এখানে নিয়ে আসলাম, এই 7টাকে আমি উপরে নিয়ে আসলাম, এই 3টাকে আমি নিচে নিয়ে আসলাম। 3 দিয়ে 12কে কাটলে কত হয়? 4, 4 × 7 = 28। তাহলে x সমান সমান হলো 28। কাটাকাটি করার সিস্টেম দেখছো? এটা দ্বিতীয় লাইন করার দরকার হয় না। এখানে নিচে x আছে, কোনাকুনি গুণ, x এখানে চলে আসবে, 3 এখানে চলে আসবে। 7 এখানে নিচে আছে, 7 কোনাকুনি গুণ, 7 12 এর সাথে এসে গুণ হয়ে যাবে। এখানে আমি কাটাকাটি করব, 3 দিয়ে 12কে কাটলে 4, 4 × 7 = 28, 28 হবে অ্যান্সার। 3:7 সমান সমান 12:x হলে x এর মান কত? x এর মান 28। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 3:7 সমান সমান 12:x হলে x এর মান কত? 12:x মানে ইস্টু মানেই হচ্ছে ভাগ, 12/x। 3:7 মানেই হচ্ছে 3/7। এরপরে আমি কোনাকুনি গুণ কাটাকাটি করলে অ্যান্সার আসে 28। এই 28 হবে x এর মান, x = 28। ক্লিয়ার বিপ্লবী দেব? দাদা আবার বুঝান, এখন জয়েন করলাম, মেসেঞ্জারে আইসো বুঝাবো। শঙ্খ, শঙ্খ ছোট ভাই খুব ভালো রেসপন্স পাচ্ছে, আমার অঙ্কগুলো খুব সুন্দর করে দিচ্ছে, এভাবে করতে থাকো, ভালো করতে পারবা। নেক্সট শঙ্খ, এখান থেকে বুঝতে থাকো, বাকিগুলো পরে বোঝাবো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 গুণ। খেয়াল করো, এখানে 4টা অপশন আছে, একটা অপশন আছে 14, একটা অপশন আছে হচ্ছে 25, একটা অপশন আছে হচ্ছে 47, একটা অপশন আছে 36। বলা হয়েছে অপশন থেকে আমরা অ্যান্সার বের করব। আমরা যদি এটা x y ধরে করতে যাই তাহলে অনেক সময় লাগবে, অপশন থেকে আমরা অ্যান্সার বের করে ফেলব। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 গুণ। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এককের বলা হয়েছে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এই এককের অঙ্ক মানে 4 হবে, দশকের অঙ্ক 1-এর থেকে 3 বেশি, এটা সঠিক। এককের অঙ্ক দশকের থেকে 3 বেশি, সঠিক। এককের অঙ্ক দশকের থেকে 3 বেশি, এটাও সঠিক। এককের অঙ্ক দশকের থেকে 3 বেশি, 2-এর থেকে 5 3 বেশি, এটাও সঠিক। আমরা দ্রুত চোখ বোলালাম, দেখলাম যে সবগুলোই সঠিক, প্রথম শর্ত মিলে যায়। দ্বিতীয় শর্তে বলা হয়েছে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি এর 3 গুণ অপেক্ষা, অঙ্কদ্বয়ের সমষ্টি করলে কত হয়? 4 আর 1 যোগ করলে কত হয়? 5, 5-এর 3 গুণ করলে কত হয়? 15। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির, এই হলো সমষ্টি, সমষ্টির 3 গুণ অপেক্ষা, 3 গুণ অপেক্ষা 4 বেশি। 15-এর থেকে 14 কি 4 বেশি হয়? হয় না। এখানে দেখি সংখ্যাটি, এই হলো আমার সংখ্যাটি, অঙ্কদ্বয়ের সমষ্টির, অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 9। অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা, 3 গুণ করলে কত হয়? 3 নং 27, 2 7 27, 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে 37 কি 27-এর থেকে 4 বেশি? না, এটাও হয় না। খেয়াল করো, আমরা এটা দেখি, এই 2 আর 5 যোগ করলে কত হয়? 7। বলা হয়েছে অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, 3 গুণ করলে কত হয়? 3 7 21। অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, 21-এর থেকে 25 4 বেশি, মিলে গেল, এটা হলো অ্যান্সার। এখন তোমরা প্রশ্ন করবা, দাদা এভাবে করতে গেলে তো সময় লাগে, অপশন থেকে এই অঙ্কের অ্যান্সার বের করতে হবে। আমরা যদি x y ধরে করি তাহলে এটা অনেক সময় লাগবে। সাধারণত ব্যাংক বিসিএসে এইসব অঙ্ক যখন রিটেন আকারে আসে তখন আমরা x y ধরে মান বের করি। এখানে আমি কিন্তু প্র্যাকটিস করেছিলাম x y ধরে রিটেনের জন্য ওইগুলো দেখাবো। এখানে বলা হয়েছে যে, আবার বলি যে, এই খেয়াল করো, এখানে 4টা অপশন আছে, 4টা অপশনের ভিতর বলা হয়েছে যে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। বলা হয়েছে যে একটি সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক মানে 4, দশক স্থানীয় অঙ্ক মানে 1, 1-এর থেকে 3 বেশি,
তার মানে 1-এর থেকে 4 3 বেশি, এটাও মিলে, এটাও মিলে, এটাও মিলে, এটাও মিলে, 4টা অপশানে 4টাও মিলে। এরপরে বলা হয়েছে সংখ্যাটি, মানে এই সংখ্যাটি, এটা যেহেতু আমার অ্যান্সার এটা ধরেই করি, সংখ্যাটি মানে এই হলো আমার সংখ্যাটি, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির, এই দুইটা অঙ্কের সমষ্টি কত? 7। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, 7-এর 3 গুণ কত? 21। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। 25 কি 21-এর থেকে 4 বেশি না? 4 বেশি, তাহলে এটাই হবে আমার অ্যান্সার, 25 হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার হলে একটু কমেন্ট করে জানাও। 25 হবে অ্যান্সার, বোঝা গেছে স্যার। মুন ড্রপ 28 তো নাই এখানে অপশানে। 28 কি আগেরটার অ্যান্সার ছিল নাকি? ও আগেরটার অ্যান্সার ছিল 28, হ্যাঁ এটা হবে 25 হবে অ্যান্সার। আমরা অপশন থেকে দ্রুত মাথা খাটিয়ে অঙ্কের অ্যান্সার বের করে ফেলবো। পরের অঙ্ক, নেক্সট ম্যাথ। এখানে আমি দেখতে পাচ্ছি আমার লাইফে 17 জন আছে। হ্যাঁ, এই ম্যাথগুলো অপশন টেস্ট করে করলে অনেক সহজ হয়, অপশন ছাড়া কোনো মানে ওয়ে নাই। এক্সই ধরে করতে গেলে রিটেন হয়ে যাবে, অনেক সময় লাগবে। এর একটা অঙ্কের অ্যান্সার বের করতে 2-3 মিনিট সময় লাগবে, তারপরে অঙ্কের অ্যান্সার মিলবে না। এগুলো অপশন থেকেই করতে হবে, মাথা কাটি। ক্লিয়ার দাদা? শঙ্কদীপ, সবাই কমেন্ট করো, তোমরা যারা আসো সবাই কমেন্ট করো, আমি কমেন্ট পাচ্ছি না কেন। নেক্সট ম্যাথ। 1 মাইলে কত কিলোমিটার? 1 মাইল সমান সমান কত কিলোমিটার? 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। অপশনে আছে 1.61 কিলোমিটার, এটা হবে আমার অ্যান্সার। 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। মাইল বড় না কিলোমিটার বলো? মাইল বড় না কিলোমিটার বড়? কোনটা বড়? মাইল বড়। 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান সমান কত হবে? এটা হলে কিলোমিটার। 1 কিলোমিটার সমান সমান হবে, এই 1কে 1.61 দিয়ে ভাগ করলে হয় 0.62। তাহলে 1 কিলোমিটার সমান সমান 0.62 মাইল। বোঝা গেছে? 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান সমান কত মাইল? 1 কিলোমিটার সমান সমান 0.62 মাইল। 1কে আমি যদি 1.61 দিয়ে ভাগ করি তাহলে 0.62 হয়। এখানে অঙ্কটা ছিল 1 মাইল সমান সমান কত কিলোমিটার? 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। এটুকুন ছিল, এটুকুনের সাথে আমি এটুকু তোমাদের এক্সট্রা দেখিয়ে দিলাম যে 1 কিলোমিটার সমান সমান 0.62 মাইল, দুইটাই দেখাই দিলাম। এবার বলো, এখানে আরেকটু বাড়িয়ে বলি যে 1 কিলোমিটার সমান সমান কত মিটার? বলো 1 কিলোমিটার সমান সমান কত মিটার? 1 কিলোমিটার সমান সমান কত মিটার? 1 কিলোমিটার সমান সমান হলো 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান হলো 1000 মিটার। খেয়াল করো, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলে, ছোটবেলা পড়েছি। 1 কিলোমিটার সমান সমান কত মাইল? এই হলো কিলো, এই হলো তোমার কিলো, আর এই হলো তোমার মিটার। 1 কিলোমিটার সমান সমান কত মিটার? কিলো থেকে মিটার 3 ঘর নিচে নেমেছি, 3টা শূন্য হয়েছে, এই হলো আমার তোমার কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান সমান 1 কিলোমিটার সমান সমান কত মিলি? এটা হলো মিলি। কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, এটা হলো মিলি। তাহলে 1 কিলোমিটার সমান সমান 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান কত মিলি? 1 2 3 4 5 6, 6 ঘর নিচে নেমেছি, একের পরে 6টা শূন্য হবে। তাহলে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে কত? এই 6টা শূন্য, 3 আর 3 6টা শূন্য, তার মানে 10 লাখ মিলি। বোঝা গেছে? এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু কদিন আগেই দেখলাম কি একটা পরীক্ষায় যেন এসেছে, এই অঙ্কটা যে 1 কিলোমিটার সমান সমান কত মিলি। এখন আমি বলি, এটা বোঝা গেছে? এই জিনিসটা বোঝা গেছে যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। কিলো থেকে মিটার 3 ঘর নিচে নেমেছি, 3টা শূন্য হবে, এই যে 3টা শূন্য। আবার 1 কিলোমিটার সমান সমান কত মিলি? কিলো থেকে মিলি 6 ঘর নিচে নেমেছি, একের পরে 6টা শূন্য হবে। 1 কিলোমিটার সমান সমান 1000 মিলি, 1000 মিলি।
এবার আসো, কিছুদিন আগে একটা পরীক্ষায় সম্ভবত প্রাইমারিতে এসেছিল যে 1 মিলি 1 কিলোমিটার সমান সমান যদি 1-এর পরে 6টা শূন্য এত মিলি হয়, তাহলে 1 মিলি সমান সমান কত? 1 মিলি সমান সমান কত কিলোমিটার? এই 1-এর নিচে এসে এই 1-এর পরে 6টা শূন্য ভাগ হয়ে যাবে। বোঝা গেছে? 1 মিলি সমান সমান 1/1-এর পরে 6টা শূন্য এত কিলোমিটার। কদিন আগে এই যে প্রাইমারি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ গেল, সম্ভবত এখানে এই অঙ্কটা এসেছিল যে 1 মিলি সমান সমান কত কিলোমিটার। অথবা আমি কোনো একটা পরীক্ষায় প্রাইমারিতেই দেখেছি এসেছিল এটা যে 1 মিলি সমান সমান কত কিলোমিটার। এই কপিতে আমার হাতে ছিল যে 1 কিলোমিটার সমান সমান কত মিটার, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। এইগুলো এখন আর পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আরও একটু কঠিন, আরও একটু জটিল আসবে। পরীক্ষায় এসেছে এইটা যে 1 মিলি সমান সমান কত কিলোমিটার। দশমিকের আমার খুব সুন্দর একটা ভিডিও লেসন আছে, দেখে নিবা, খাতায় করবা। এই দশমিক, এই অর্থাৎ এই কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসিসেন্টি, মিলে ডেসিমালের একটা ভিডিও লেসন আছে। দশমিকের ধারণা, দশমিকের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 1 মিলি সমান সমান কত কিলোমিটার? 1 মিলি সমান সমান 10 লাখ কিলোমিটার। কিভাবে হলো বুঝছো? এটুকুন কে কে বুঝেছো একটু কমেন্ট করে আমাকে জানাও। খুব জটিল, খুব পেঁচানো, তবে খুব মজাদার। 1 1 2 3 4 5 6। মাসুদ রানা অ্যান্সার ঠিক আছে, কিন্তু 7 ঘর আগে দশমিক হয়েছে কেন? মাসুদ রানা খুব সুন্দর অ্যান্সার করেছে, কিন্তু একটু ভুল অ্যান্সার করেছে। 1 2 3 4 5 6 7, 7 ঘর আগে। যারা অনেক ভালো স্টুডেন্ট, যারা ভালো বুঝে, ভালো পারে, কনফিডেন্টলি অনেক সময় অ্যান্সার করে আসে, অ্যান্সার ভুল করে। মাসুদ রানার অ্যান্সারটা ঠিক ছিল, কিন্তু একটু ভুল হয়েছে। 7 ঘর আগে দশমিক দিয়েছে, হবে 6 ঘর আগে দশমিক। এটা সমান সমান কত হবে খেয়াল করো। মাসুদ রানা যে অ্যান্সারটা দিয়েছে সেটাই আমি দেখাই। এই যে উপরে হলো 1 আর নিচে হলো 1-এর পরে 6টা শূন্য। এখানে 1-এর ডান পাশে একটা দশমিক আছে, যে কোনো সংখ্যার শেষেই দশমিক থাকে। এই হলো আমার 1, এই 1 হলো এই যে এখানে 6টা শূন্য থাকার কারণে এই 1-এর ডানে যে দশমিক আছে এই দশমিকটা ঠিক 6 ঘর বামে সরে আসবে। তাহলে এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, দশমিকটা এই জায়গা চলে আসবে। বোঝা গেছে মাসুদ রানা? কিন্তু মাসুদ রানা কিন্তু 7 ঘর আগে দশমিক দিয়েছে। মাসুদ রানা অ্যান্সারটা কিন্তু ভুল ছিল তোমার। 1 2 3 4 5 6 7। মাসুদ রানা আবার কমেন্ট করো। অনেক জটিল, অনেক কঠিন এবং অনেক মজাদার। প্রথম থেকে আমি আবার একটু বলে আসি। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 3 ঘর নিচে নেমেছি, 3টা শূন্য। 1 কিলোমিটার সমান সমান 10 লাখ মিলি। 1 কিলোমিটার সমান সমান 10 লাখ মিলি। 6টা ঘর নিচে নেমে আসছি, 6টা শূন্য। তাহলে 1 কিলোমিটার সমান সমান যদি 10 লাখ মিলি হয়, তাহলে 1 মিলি, এই যে 1 মিলি সমান সমান কত কিলোমিটার? এই 6টা শূন্য এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 1 মিলি সমান সমান 1/1-এর পরে 6টা শূন্য এত কিলোমিটার। এইটা আসছে প্রাইমারিতে, কোনো একটা প্রাইমারি পরীক্ষা এটা এসেছে যে 1 মিলি সমান সমান কত কিলোমিটার? 1 মিলি সমান সমান 1/10 লাখ কিলোমিটার। 1/10 লাখ কিলোমিটার সমান সমান কী হবে? 1/10 লাখ কিলোমিটার সমান সমান হবে এটা। মাসুদ রানা এটা সুন্দর, মাসুদ রানা খুব ভালো বুঝে, আমার যেটা মনে হচ্ছে মাসুদ রানা এটা অ্যান্সার করেছে, কিন্তু সে 7 ঘর আগে দশমিক দিয়েছে, যার কারণে আমি এটা দেখিয়ে দিলাম। এখানে কয়টা শূন্য? 6টা শূন্য। উপরে আছে কি? 1। 1-এর ডান পাশে কিন্তু একটা দশমিক আছে, যে কোনো সংখ্যার শেষেই দশমিক থাকে। খেয়াল করো, এখানে আছে মনে করো উপরে 3, নিচে আছে 1000। এটা দশমিকে করলে কত হয়? উপরে 3, 3ই রাখলাম। 3-এর ডানে একটা দশমিক আছে, যে কোনো সংখ্যার শেষে দশমিক থাকে। 1-এর পরে 3টা শূন্য। এখানে কয়টা শূন্য? 3টা শূন্য। যে কয়টা শূন্য থাকবে দশমিক ঠিক সেই কয় ঘর বামে সরে যাবে। 3-এর ডানে দশমিক আছে, 3-এর ডানে দশমিক ছিল, এই দশমিকটা এই 3 শূন্যের জন্য এখান থেকে 3 ঘর বামে সরে আসবে। তাহলে 3 ঘর বামে সরাও, এখান থেকে 3 ঘর বামে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, দশমিকটা এই জায়গায় চলে আসবে। তাহলে যেখানে 3-এর ডানে দশমিক ছিল, 3-এর ডানে দশমিক ছিল, এই 3টা শূন্য দিয়ে 1-এর পরে 3টা শূন্য থাকার কারণে এই দশমিকটা এখান থেকে ঠিক 3 ঘর বামে সরে আসবে। তাহলে অ্যান্সার হবে 0.003। 1-এর ডান পাশে দশমিক আছে, 1-এর ডান পাশে দশমিক আছে, 6টা শূন্য দিয়ে ভাগ করার কারণে এই দশমিক এই জায়গা থেকে ঠিক 6 ঘর বামে সরে আসবে। এখান থেকে 1 2 3 4 5 6 এই জায়গায় দশমিক চলে আসবে। তাহলে দশমিকের পরে 5টা শূন্য 1, এটাকে ভাগ করলে এটা হয়, এটা হলো অ্যান্সার।
কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মাসুদ রানা, এবার বোঝা গেছে? প্রথম কমেন্টটা কিন্তু ভুল ছিল, 7 অঙ্ক আগে দশমিক দিয়েছিল, এবার 6 অঙ্ক আগে দশমিক দিয়েছো, 1 2 3 4 5 6। সুন্দর মাসুদ রানা। আমরা চলে যাই নেক্সট ম্যাথে। এখানে আরও অনেক কিছু ছিল বিসিএস ব্যাংকের জন্য, একটু দেখাই, খেয়াল করো। আমরা তো জানি, আসলে আমরা অনেক জানি, ভিতরে আছে, যার কারণে শুধু দেখাতে মন চায়, বোঝাতে মন চায়। 1 মাইল, 1 কিলোমিটার সমান সমান এত কি মিলি। 1 কিলোমিটার সমান সমান এত মিলি। এটাকে আমরা লিখতে পারি সহজে 10-এর পরে 10 টু দি পাওয়ার 6। এটাকে আমরা কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার 6, 6টা শূন্য, 10-এর পাওয়ার 6। বোঝা গেছে? 10-এর পাওয়ার 6। এখন এটা যদি এভাবে আসে যে এটা যদি 1 বাই থাকে, যদি 1 বাই থাকে, উপরে যদি 1 থাকে, 1 বাই 10 লাখ, তাহলে আমরা কি লিখব? তাহলে এটাকে আমরা লিখব 1 বাই 10 টু দি পাওয়ার 6। 1 বাই 10 লাখ মানে 1 বাই 10 টু দি পাওয়ার 6। এবার খেয়াল করো, কোনো কিছু যদি বাই আকারে থাকে তবে তার পাওয়ারটা মাইনাস হয়ে যায়। 10কে আমরা এবার এটাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার -6। এইটাও এসেছে বিভিন্ন চাকরি পরীক্ষা, এটা এসেছে। 1 বাই 10 লাখকে লিখতে পারি 1 বাই 10 টু দি পাওয়ার 6। 1 বাই 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6, মাইনাস মানে হচ্ছে 1 বাই, উল্টে যাবে। 1 বাই 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6। এটা হবে আমার অ্যান্সার। বোঝা গেছে? এটাও বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। এখানে আরও আছে, বোঝাবো? অনেক আছে, অনেক। একটু বোঝাই আসি, একটু বোঝাইয়া আসি, না বোঝাতে পারলে ভালো লাগতেছে না। যে তোমরা বিভিন্ন সময় বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন এসেছে যে কম্পিউটারের গতি, কম্পিউটারের কাজের গতি হিসাব করা হয় কিসে? ন্যানো সেকেন্ডে। মনে রাখবা যে কম্পিউটারের গতি হিসাব করা হয় NaNo, ন্যানো সেকেন্ডে। NaNo, ন্যানো সেকেন্ডে। কম্পিউটারের কাজের গতি হিসাব করা হয় ন্যানো সেকেন্ডে। বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, কম্পিউটারের গতি হিসাব করা হয় কিসে, কোন ইউনিটে? কম্পিউটারের গতি হিসাব করা হয় ন্যানো সেকেন্ডে। এখন তোমাদের হাতে যে ফোন আছে, এই ফোনে মেমোরি আছে। একটা মেমোরি কার্ড কত জিবি? 16 জিবি। একটা মেমোরি কার্ড কত জিবি আছে? তোমার ফোনের মেমোরি কার্ড 16 জিবি। জিবি এর পরে কি হয়? এটা হচ্ছে গিগাবাইট। গিগাবাইটের পরে কি হয়? টেরাবাইট। টেরাবাইটের পরে কি হয়? পেটাবাইট। গিগাবাইটের আগে কি ছিল? এটা হলো মেগাবাইট। মেগাবাইট আছে না? যে আমার হাতে ফোনে, আমার ফোনে একটা ছবি আছে, এই ছবিটা 3 মেগাবাইট। মেগাবাইট। মেগাবাইটের আগে আছে কি? মেগাবাইটের আগে আছে কিলোবাইট। অনেক বড় ছবি, মেগাবাইটের ছবি, এটাকে যদি ক্রপ দিয়ে কেটে ফেলো, ছোট করে ফেলো, দেখবো ওটা 70 কিলোবাইটের ছবিটা হয়ে যায় কিলোবাইট। তাহলে কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, এইগুলোর হিসাব আছে বিসিএস ব্যাংকে। আমি এইগুলো নেক্সট কোনো ভিডিও লেসনে দেখাবো। আজকে সংক্ষেপে ছোট একটা জিনিস দেখাই, খেয়াল করো। বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন সকল শ্রেণীর চাকুর জন্য। এটা হলো তোমার বাইট। এটা হলো বাইট। বাইটের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মিলিবাইট, MILI, মিলিবাইট। মিলিবাইটের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মাইক্রোবাইট। মাইক্রোবাইটের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে ন্যানোবাইট। বুঝো, এগুলো কিন্তু আসলে তোমাদের সবার জন্য দরকার। দরকার না হলে আমি দেখাতাম না। তোমাদের অঙ্কের মানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা দেখাচ্ছি। এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, বিভিন্ন চাকরি পরীক্ষা আবার আসবে। বাইট, বাইটের 1000 ভাগের 1 ভাগ মিলিবাইট। মিলিবাইটের 1000 ভাগের 1 ভাগ মাইক্রোবাইট। মাইক্রোবাইটের 1000 ভাগের 1 ভাগ ন্যানোবাইট। ঠিক যেমনটি 1-এর পরে 3টা শূন্য দিলে কি হয়? 1000। 1-এর পরে 6টা শূন্য দিলে কি হয়? মিলিয়ন। 1-এর পরে 9টা শূন্য দিলে কি হয়? বিলিয়ন। 1-এর পরে 12টা শূন্য দিলে কি হয়? ট্রিলিয়ন। এই প্রাইমারি তৃতীয় ধাপ অথবা দ্বিতীয় ধাপে এর একটা অঙ্ক এসেছিল যে 90 মিলিয়ন সমান সমান কত কোটি। 90 মিলিয়ন সমান সমান কত কোটি। অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছে। এটার অ্যান্সার বের করতে সময় লাগে 2 সেকেন্ড। সেগুলো আমি দেখাইছি আমার ভিডিওতে। এবার খেয়াল করো, এটা হলো বাইট, মিলি, মাইক্রো, ন্যানো। এটা বাইটটা হয় যদি এটা হয় সেকেন্ড, ACC। মনে করো এখানে 1 সেকেন্ড। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মিলি সেকেন্ড। মিলি সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার
মাইক্রোসেকেন্ড। মাইক্রোসেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার ন্যানো সেকেন্ড। এটা হলো 1 সেকেন্ড। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মিলি সেকেন্ড। মিলি সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মাইক্রোসেকেন্ড। মাইক্রোসেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে ন্যানো সেকেন্ড। তাহলে এই যে বলা হয়েছে কম্পিউটারের কাজের গতি হিসাব করা হয় কিসে? ন্যানো সেকেন্ডে। কম্পিউটারের কাজের গতি হিসাব করা হয় ন্যানো সেকেন্ডে। তোমার যে কম্পিউটারটা বাসায় আছে এই কম্পিউটারটা যদি একটা অঙ্ক 50 ন্যানো সেকেন্ডে করতে পারে তাহলে 1 সেকেন্ডে তোমার ওই কম্পিউটার কতটি অঙ্কের সমাধান করতে পারবে? বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, বিশেষ ব্যাংকে। প্রাইমারি নিবন্ধনে আসছে কিনা জানি না, তবে মন্ত্রণালয়ের পরীক্ষা এসেছে যে 1 সেকেন্ড সমান সমান হলো এত ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান হলো এত ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান এত ন্যানো সেকেন্ড। তাহলে 50 সেকেন্ড যদি লাগে একটা অঙ্কের সমাধান করতে, তাহলে এত ন্যানো সেকেন্ডকে 50 দিয়ে ভাগ করব। ভাগ করো। 0 0 5 দিয়ে 10কে কাটলে 2, 1 2 3 4 5 6 7টা শূন্য থাকে। 2 এর পরে কয়টা শূন্য থাকে? 7টা শূন্য, মানে 2 কোটি। তোমার কম্পিউটার একটা কাজ যদি 50 ন্যানো সেকেন্ডে করতে পারে তাহলে 1 সেকেন্ডে তোমার কম্পিউটার 2 কোটি কাজ করতে পারবে। বোঝা গেছে? একটু জটিল জিনিস দেখালাম জাস্ট তোমাদের ব্রেনটা একটু যাচাই করার জন্য, কে কেমন বুঝো। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে যে তোমার কম্পিউটার যদি একটা কাজ 50 ন্যানো সেকেন্ডে করতে পারে তাহলে 1 সেকেন্ডে তোমার কম্পিউটার কতগুলো কাজ করতে পারবে? 1 সেকেন্ডে তোমার কম্পিউটার 2 কোটি কাজ করতে পারবে। 1 সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড মানে হচ্ছে এত ন্যানো সেকেন্ড। এত ন্যানো সেকেন্ড দিয়ে আমি 50কে ভাগ করব। এত ন্যানো সেকেন্ডকে আমি 50 দিয়ে ভাগ করব। থাকে কত? 2 কোটি। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। বিশেষ ব্যাংক, মন্ত্রণালয়, সকল চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখে নিবা এটা পরে। অনেক কঠিন একটা জিনিস শিখালাম। 1 ন্যানো সেকেন্ড সমান সমান 1 2 3 4 5 6 7 8। মাসুদ রানা বারবার ভুল করতেছো কেন? 1 ন্যানো সেকেন্ড সবসময় 3টা শূন্য করে বাড়বে। 3টা এরপরে দিছো 2টা, 3টা শূন্য বাড়বে। 1 ন্যানো সেকেন্ড সমান সমান একের পরে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা বাড়বে। 3টা তুমি দিছো 3টা এরপরে দিছো 2টা। ভুল করছো। ভুল করা যাবে না মাসুদ রানা। কম্পিউটার ক্লাস বিষয়ভিত্তিক নিলে ভালো হয়। নিব আগামীতে। আসলে এই যে জিনিসটা দেখালাম একটু কঠিন ছিল, অনেক কিছু দেখালাম। এগুলো বিশেষ ব্যাংকের জন্য। এখানে তো সবাই একরকম না, কেউ একটু ভালো স্টুডেন্ট, কেউ একটু দুর্বল স্টুডেন্ট। যে ভালো স্টুডেন্ট সে বুঝছে, তার কাজে লাগবে। যে মোটামুটি স্টুডেন্ট সে বোঝার চেষ্টা করতেছে, আবার দেখবা বুঝতে পারবা। আর যে খুব দুর্বল, মাথার উপর দিয়ে ভেসে গেছে, কিছুই বুঝো নাই, তার বোঝার দরকার নেই এগুলো। নেক্সটে আসো। একটি জিনিস 120 টাকা ক্রয় করে 144 টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত? 120 টাকা দিয়ে ক্রয় করলাম, 144 টাকা বিক্রয় করলাম, তাহলে লাভ হলো কত? 24 টাকা। 120 টাকা দিয়ে ক্রয় করেছি, 144 টাকা বিক্রয় করেছি। এটা হলো আমার ক্রয়, এটা হলো আমার বিক্রয়, তাহলে লাভ হলো কত? এটা থেকে এটা বিয়োগ করলে 24 টাকা আমার লাভ। বলা হয়েছে যে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত? ক্রয় মূল্য এবং লাভের অনুপাত কত? অর্থাৎ 120:24। কাটাকাটি করো। 12 দিয়ে 24কে কাটলে কত হয়? 2। তাহলে এদিকে থাকলো 2 আর এদিকে থাকলো 10। 0 মানে 10। কাটাকাটি করো। 2 আর 10, 1 আর 5। বোঝা গেছে? ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। কাটাকাটি করার সিস্টেম দেখছো? এই 12 দিয়ে আমি সোজা 24 কেটে দিয়েছি। 120:24। 24 এবং 12কে আমি কাটাকাটি করব। এখানে 12 দিয়ে 24কে কাটলে কত হয়? 2। এই 12 এর সাথে 0 আছে, 0 মানে হচ্ছে 10। 12 গুণ 10। 10কে আমি রেখে দিলাম। 12 দিয়ে সোজা 24কে কেটে দিলে হয় 2। তাহলে এই হলো আমার 2 আর এই হলো আমার 10। 0 মানে 10। 10:2 মানে কি? 1:5। 2 দিয়ে কাটলে, 2কে 2 দিয়ে কাটলে, 2কে 2 দিয়ে কাটলে 1, 5কে 2 দিয়ে কাটলে, 10কে 2 দিয়ে কাটলে 5, 5:1। এটা হবে আমার অ্যান্সার। সহজ ম্যাথ ছিল। নেক্সট ম্যাথ।
কমেন্ট করে জানাও কেমন লাগতেছে, কে কেমন বুঝতে পারতেছো। মাসুদ রানা 5:1, দীপ্ত রায় ছোটো ভাই কই ছিলা, সাথে থাকার চেষ্টা করবা প্রত্যেক দিন। নেক্সট ম্যাথ, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 2 দিন আগের একটা ভিডিও লেসনে এটা দেখাইছি যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। 1 থেকে 99 মোট কয়টা সংখ্যা? 99টা সংখ্যা। মোট কয়টা সংখ্যা? 99টা সংখ্যা। এই 99-এর সাথে যে কয়টা সংখ্যা আছে তার সাথে গুণ করব মাঝের সংখ্যা। 1 এবং 99 এর মাঝের সংখ্যা কত? মাঝের সংখ্যা বের করতে হলে প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 99 যোগ 1 কত হয়? 100। 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। এটা হলো মাঝের সংখ্যা। বোঝা গেছে? প্রথম সংখ্যা শেষের সংখ্যা যোগ করব। 99 যোগ 1 কত হয়? 100। প্রথম সংখ্যা শেষের সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব, কত হলো? 50। এই 50 হলো মাঝের সংখ্যা। এই মাঝের সংখ্যা দিয়ে আমি গুণ করব যে কয়টা সংখ্যা আছে। 1 থেকে 99 মোট কয়টা সংখ্যা আছে? 99টা সংখ্যা। 1 থেকে 99 এর মধ্যবর্তী সংখ্যা কত? 50। তাহলে মধ্যবর্তী সংখ্যা এবং যে কয়টা সংখ্যা আছে এই দুইটা গুণ করলে হবে কত? 4950। এটা হবে অ্যান্সার। 50 গুণ 99, 4950। ব্রেন দিয়ে করলাম কিভাবে? 50 গুণ যদি 100 হয়, 99 না হয়ে যদি এখানে 100 হয়, তাহলে 50 গুণ 100 কত হয়? 5000। 50 গুণ 100 5000। তাহলে এখানে 100 নাই, 99 আছে, একটা 50 কম, 4950। গুণ করার দরকার নেই। 50 গুণ 99 4950। এটা তোমরা ব্রেন দিয়ে বের করবা। আমরা চলে যাই নেক্সট ম্যাথে। মোট সংখ্যা যোগ মধ্যবর্তী সংখ্যা গুণ করলে মোট সংখ্যা 99টা, মধ্যবর্তী সংখ্যা 50, দুইটা গুণ করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট ম্যাথ, সাগর আহমেদ ছোটো ভাই সাথে আসো, ধন্যবাদ, সুন্দর কমেন্ট পেলাম তোমার। 54 নম্বর ম্যাথ। 64 কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। অঙ্কটা একটু কঠিন, একটু জটিল, তবে খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যদি একটু কষ্ট লাগে একটু হালকা একটু পানি খেয়ে নিতে পারো, একটু রিফ্রেশ হয়ে নিতে পারো। আগে রিফ্রেশ হয়ে নেবা। আমার ক্লাসে যখন তোমরা আসবে আগের থেকে রিফ্রেশ হয়ে খাতা কলম নিয়ে বসবা। 64 কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। বালি আমরা যখন এই যে বিল্ডিংয়ের ছাদ কিংবা ওয়াল তৈরি করি তখন বালি এবং পাথর কি করি? মিক্স করি। তাহলে বালি এবং পাথর এই দুইটার মিক্সড আছে হচ্ছে 64 কেজি। বালি এবং পাথর আমরা মিক্স করেছি কত কেজি? 64 কেজি। 64 কেজি না কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। বালির পরিমাণ হচ্ছে কত? 25%। বালি এবং পাথরের মিক্সার মোট কত কেজি? 64 কেজি। 64 কেজির মধ্যে বালির পরিমাণ হচ্ছে 25%। তাহলে 64 এর 25%, 64 এর মানে গুণ, 64 এর 25%, পার্সেন্ট মানে নিচে 100। 25 দিয়ে 100কে কাটলে 4, 4 দিয়ে 64কে কাটলে 4 ষোলো 64। তাহলে এই 16 কেজি হলো তোমার বালি। 64 কেজি এর 25%, 16 কেজি হলো তোমার বালি। 64 থেকে তুমি যদি 16 বাদ দাও তাহলে 8 থাকে কত? 48। 48 কেজি হলো তোমার পাথর। অঙ্ক শেষ। এখানে কিন্তু ছোট একটা অঙ্ক হয়ে গেছে অলরেডি, বোঝা গেছে? 64 কেজি মিশ্রণে আছে কি? বালি আর পাথর। 64 কেজি মিশ্রণে বালি হচ্ছে তোমার 25%। 64 এর 25% কত হয়? 16। বালি যদি 16 কেজি হয় তাহলে পাথর কত? 64 থেকে বালি চলে গেল 16, পাথর থাকলো 48 কেজি। ঠিক আছে, 64 থেকে 16 চলে গেলে 48 কেজি থাকলো পাথর। তাহলে 64 কেজি মিশ্রণের বালি হলো 16 কেজি, পাথর হলো 48 কেজি। এরপরে বলা হয়েছে কি? একটু মনোযোগ সহকারে খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা। কত কিলোগ্রাম বালি মেশাবো? এখানে আমি বালি মেশাবো, এই 16 কেজির সাথে আরও অনেক বালি মেশাবো। কত কিলোগ্রাম বালি মেশালে
নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ হবে 40%। পাথর টুকরার পরিমাণ হবে 40%। এটা হচ্ছে তোমার প্রথম শর্ত। প্রথম শর্ত শেষ, এবার আসো দ্বিতীয় শর্তে। এই 16 কেজির সাথে মিশাবো বালি। কতটুকুন বালি মিশালে পাথর হবে তোমার 40%? কতটুকুন বালি মিশালে পাথরের টুকরার পরিমাণ হবে 40%? এখানে খেয়াল করো, বালি কত কেজি? 16 কেজি। বালির ভিতর আমি আরও বালি মিশাবো, তাহলে বালির পরিমাণ বেড়ে যাবে। পাথর আগে কত ছিল? 48 কেজি। পাথর আমি তো মিশাবো না, পাথর ওই 48 কেজিই থাকবে। আমার একটা ভিডিও লেসন আছে, সেখানে এই ধরনের অনেকগুলো গণিত দেওয়া আছে, সব এই ধরনের গণিত। আবার বলি, বালি কত কেজি? 16 কেজি। আবার বালি মিশাবো। পাথর কত কেজি? 48 কেজি। পাথর আমি মেশাবো না, পাথর যা আছে তাই থাকবে। নতুন মিশ্রণে এখানে পাথর কত ছিল? 48 কেজি। এটা হলো তোমার নতুন মিশ্রণ। নতুন মিশ্রণে তোমার বালি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পাথর কি চেঞ্জ হবে? পাথর চেঞ্জ হবে না, ওই পাথর 48 কেজি ছিল, 48 কেজিই থাকবে। নতুন মিশ্রণে পাথর হলো তোমার 40%। 40% মানেই হলো ওই 48 কেজি। আগে যে মিশ্রণ ছিল পাথর ছিল কত কেজি? 48 কেজি। নতুন যে মিশ্রণ, এখানে পাথর কি কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। নতুন মিশ্রণে পাথর কত কেজি? 48 কেজি, এই 48ই থাকবে। নতুন মিশ্রণে বলা হয়েছে পাথর হবে 40%। তার মানে নতুন মিশ্রণের এই পাথর 40% সমান সমানই হলো এই 48 কেজি। বোঝা গেছে? এটুকুন ক্লিয়ার? ক্লিয়ার। 40% সমান সমান যদি 48 হয়, এটার সাথে সম্পর্ক নাই। এই 40% সমান সমান যদি হয় 48, নতুন মিশ্রণ, একটা মিশ্রণ মানেই হচ্ছে 100%। এখানে ছিল, খেয়াল করো, এই হলো তোমার 25% আর এই হলো তোমার 75%। নতুন মিশ্রণে তোমার পাথর যদি হয় 40% সমান সমান 48 কেজি, তাহলে তোমার বালি হবে কত পার্সেন্ট? বালি হবে তোমার 60%। নতুন যে আমার হাতে এখন মিশ্রণটা আছে, এই মিশ্রণে 40% হচ্ছে তোমার পাথর। তাহলে 40% যদি পাথর চলে যায়, বাকি কত থাকে? আরও 60%। ওই 60% হলো কি? তোমার বালি। নতুন মিশ্রণে 40% সমান সমান হচ্ছে 48 কেজি। 40% সমান সমান যদি 48 কেজি হয়, তাহলে 60% সমান সমান কত কেজি? 60। 40% সমান সমান হচ্ছে 48 কেজি। তাহলে 60% সমান সমান কত হবে? আমি লিখতে পারি 40% সমান সমান 48 কেজি, নিচে 40 গুণ 60, 0 0, অর্থাৎ 20 দিয়ে কাটলে 2 3, এটাকে হলে 24, 3 24 72, অর্থাৎ 72। নতুন মিশ্রণ, এটা হলো নতুন মিশ্রণ। নতুন মিশ্রণে পাথর হলো তোমার 40%। পাথর 40% মানেই হলো ওই সেই আগের 48 কেজি। 40% সমান সমান হলো তোমার 48 কেজি নতুন মিশ্রণে। 40% সমান সমান যদি 48 কেজি হয়, তাহলে 40% পাথর, তাহলে 40% থেকে আর যে 60% থাকে, তাহলে এই 60% হচ্ছে বালি। 40% সমান সমান যদি 48 কেজি হয়, 60% সমান সমান হচ্ছে তোমার 72 কেজি। নতুন মিশ্রণে তোমার 40% মানে 48 কেজি হলো তোমার পাথর, আর এই 60% অর্থাৎ 72 কেজি হলো তোমার বালি। পাথর 48, পাথর 48 চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। বালি এখানে ছিল 16, এখানে হয়ে গেল 72। কত কেজি বাড়ালাম? আগের মিশ্রণে বালি ছিল 16 আর এখানে হলো তোমার 72। কত কেজি বাড়ালাম? 6 আছে কত 12 হবে? 6 হাতে আমার 1, 1 আর 1 2, 5, 56 কেজি। এই 56 হবে আমার অ্যান্সার। আগে বালি ছিল 16 কেজি, নতুন মিশ্রণে বালি হয়ে গেল তোমার 72 কেজি। তাহলে 16 থেকে 72, 56 কেজি আমি বালি মিক্সড করেছি, যার ফলে এই বালি এবং পাথরের অনুপাত হয়ে গেছে 60% এবং 40%। অঙ্কটা মনে হচ্ছে কঠিন, বারবার প্র্যাকটিস করো, অঙ্ক সহজ হয়ে যাবে। এই ধরনের অঙ্ক প্রাইমারি বলো, নিবন্ধন বলো, বিসিএস বলো, ব্যাংক বলো, বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, বারবার আসবে।
সামনে নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারির বড় একটা সার্কুলার আসতেছে, যার কারণে আমি এই মডেল টেস্টগুলো করাচ্ছি। আমার হাতে এই যে মডেল টেস্ট আছে, এটা প্রফেসর জব সলিউশন প্রকাশনীর একটা মডেল টেস্ট। তারা প্রাইমারি নিবন্ধন বিসিএস প্রিলিমিনারির জন্য এই মডেল টেস্টগুলো তৈরি করেছে, এটা আমি নিজে তৈরি করিনি। তারা এই মডেল টেস্টগুলো কেন তৈরি করছে, এগুলো প্রাইমারি নিবন্ধন বিসিএস প্রিলির জন্য যাবে। এখানে এই অঙ্কটা আছে যে 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে, বালি এবং পাথরের অনুপাত হচ্ছে, বালির পরিমাণ হচ্ছে 25%, মানে 16 কেজি, পাথরটা হলো 48 কেজি। পাথর যদি 48 কেজি হয়, নতুন মিশ্রণে ওই 48 কেজিই হবে। যে 48 কেজি সমান সমান বলে দিছে 40%, 40% সমান সমান যদি 48 কেজি হয়, তাহলে 60% সমান সমান হবে 72। আগে ছিল বালি 16 আর এখন হলো 72, এই 56 কেজি আমি বালি যোগ করলাম, আর এই 56 হবে অ্যান্সার। অঙ্কটা মনে হচ্ছে কঠিন, কয়েকবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। আর সহজ অঙ্ক সবাই পারে, যে অঙ্ক, যে গণিত, যে ইংরেজি সবাই পারে, তাতে জব হয় না। যে দুই একটা গণিত একটু বেশি পারে, ভালো পারে, তাদের জব হয়। একজন এক্সামিনার, আমি আগের ভিডিওতে বলেছি যে একজন এক্সামিনার যখন প্রশ্ন করে, তোমাকে 20টা ম্যাথ দেয়, কয়টা ম্যাথ দেয়? 20টা। এই 20টার ভিতরে 17টা 18টা ম্যাথ সব বেশিরভাগ স্টুডেন্ট পারে, একটা দুইটা ম্যাথ একটু কঠিন দেয়, যাতে এই সব স্টুডেন্টদের ভিতরে যারা একটু ব্যতিক্রম, একটু ভালো, তাদেরকে মানে বের করে নিয়ে আসা যায়, তাদেরকে বাছাই করে নিয়ে আসা যায়। আজকের এই যে যতগুলো ম্যাথ আছে, 20টি গণিত আছে, এর ভিতর সব থেকে কঠিন হলো এই গণিতটা। তবে এই গণিত তোমরা যদি বারবার প্র্যাকটিস করো, সহজ হয়ে যাবে। আর এই ধরনের গণিত যে কোনো চাকরি পরীক্ষায় একটা না একটা পাবা। আর এই একটা গণিত মানেই 1 মার্ক। গণিতে যদি 1 মার্ক বেশি পাও, আর ইংরেজিতে যদি 1 মার্ক বেশি পাও, তোমার বন্ধু থেকে তুমি 2 মার্ক বেশি পাবে। 80 এর মধ্যে প্রাইমারি পরীক্ষায় তোমার বন্ধু পাবে 72, তুমি পাবে 74, তোমার 2 মার্ক বেশি, তোমার জব হবে 74-এ, ওর 72-এ জব হবে না। এটাই পার্থক্য। অঙ্কগুলো দেখতে একটু তিতা লাগলেও করতে হবে, কারণ আমাদের রোগ সারাতে হলে আমাদের তিতা ঔষধ খাইতে হয়। তাই কিছু কিছু জিনিস আছে তিতা, ওইগুলো করতে হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, আবার খাতা কলম নিয়ে এই অঙ্কটা প্র্যাকটিস করবা। আজকের যে 20টা অঙ্ক করাবো, এর মধ্যে এই অঙ্কটাই সবথেকে কঠিন এবং এই অঙ্কটাই মজাদার। যারা বুঝতে পারবে, এর একটা অঙ্কের অ্যান্সার বের করতে সময় লাগবে 15 থেকে 20 সেকেন্ড। আমরা চলে যাই নেক্সট ম্যাথে। একটু কমেন্ট দেখি কে কি কমেন্ট করছে। স্যার বুঝতে পেরেছি, 56 কেজি, 56 কেজি, ক্লিয়ার ভাই, 56 কেজি, 55 কেজি মাসুদ রানা কেন, 56 কেজি, 56 কেজি। ধন্যবাদ, সবাই অনেক কমেন্ট করছে 56 কেজি, আসলে বোঝা গেছে। ধন্যবাদ তোমরা যে বুঝতে পেরেছো। এবার আসো, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? 500 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে যদি 500 টাকা হয়, একত্রে যদি 500 টাকা হয়, তাহলে সুদের হার কত? এই অঙ্কগুলো আমরা কি করি? এক্স ধরে করি। ধরি সুদের হার এক্স, তাহলে 500 টাকার 4 বছরের সুদ, 500 টাকার 4 বছরের সুদ, আমি যদি সুদের হার এক্স ধরি, তাহলে 5 গুণ 4, 4 পাঁচা 20x হয় সুদ, 20x হয় সুদ। আবার 600 টাকার 5% হার সুদে, 600 টাকার x% হার সুদে 5 বছরের সুদ হয় কত? 5 ছক 30, 30x, এখানে হলো 20x, এখানে হলো 30x, 50x। এই 50x সমান সমান হলো এই 500 টাকা। এই অঙ্কগুলো যত অঙ্ক থাকবে সবই একই রকম থাকবে। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ, টোটাল সুদ 500 টাকা। তাহলে সুদের হার কত? আমি ধরি সুদের হার হচ্ছে x%, তাহলে 500 টাকার 4 বছরের সুদ হবে 5 গুণ 4, এই 4 পাঁচা 20x। 600 টাকার 5 বছরের সুদ x% হারে 5 ছক 30, 30x, সুদের হার হবে 30x, 30x আর এই 20x কত x হয়? 50x। টোটাল সুদ কত? 50x। 50x সমান সমান মানে হচ্ছে 500। তাহলে x সমান সমান কত? 0 0 কাটা যাবে, 5 5 কাটা যাবে, x সমান সমান হলো 10। এই 0 মানে 10, 10% হবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো সবসময় একই রকমই থাকবে, ঠিক এই রকমই থাকবে সব অঙ্কগুলো।
বুঝতে পেরেছো? এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবসময় এরকম থাকবে। 500 টাকার x% হারে 4 বছর কীভাবে হয় খেয়াল করো। 500 টাকার x% হারে 4 বছর, 500 টাকার 4 বছরের কথা বলছে। আমি যদি x% ধরি তাহলে 500 টাকার x% 4 বছর, 500 টাকার x% 4 বছর। খেয়াল করো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যায়, 4 × 5 = 20x, 20x। তাহলে কত হলো 20x, এই হলো 20x। 20x কীভাবে হয় বুঝছো? 4 × 5 = 20x, 20x। ঠিক তেমনি 5 × 30 = 30x। বোঝা গেছে? 600 এই যে এটা দেখালাম আমি যে 500 এর x%, 500 এর মানে গুণ x% গুণ 4 বছর। এটা কাটাকাটি করলে কত হয়? 20x। তাহলে 500 টাকার x% হারে 4 বছরের সুদ 20x। ঠিক তেমনি 600 টাকার x% হারে 5 বছরের সুদ 530x। তাহলে এই হলো 30x আর এই হলো 20x। 30 আর 20 কত? 50x। এই 50x মানেই বলে দিয়েছে প্রশ্নে যে আমার সুদ হবে 500 টাকা। এই সুদ আর এই সুদ সমান, কাটাকাটি করলে x = 10, 10%, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? খাতায় করবা আরও ক্লিয়ার হবে। আমার সাথে এখন তোমরা প্র্যাকটিস করতেছো, দেখতেছো, নেক্সট টাইমে তোমরা এগুলো খাতায় করবা, খাতায় করে আমাকে মেসেঞ্জারে দিবা। অনেকেই আমাকে মেসেঞ্জারে দেয়, আমি অঙ্ক দেই করতে। বিশেষ করে আজকের এখানে শঙ্খদ্বীপ আছে, ওকে অনেকগুলো অঙ্ক দিয়েছি, ও সব অঙ্কগুলো করে করে আমাকে দিয়েছে। 10টা বাজে লাইভ শুরু করেছি, 11টা 11 বাজে, 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেছে। আর কি করাবো? আমার হাতে এখন অনেকগুলো অঙ্ক আছে। একটা সাধারণ জ্ঞান বলি, দেখো এখানে আছে, চোখে পড়লো যে বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলাদেশে প্রথম কারা এসেছিল? প্রথম এসেছিল পর্তুগিজরা, প্রথম এসেছিল পর্তুগিজরা। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলাদেশে প্রথম কারা এসেছিল? প্রথম এসেছিল পর্তুগিজরা। পর্তুগিজদের সেই দেখানো পথে অন্য অন্য নাবিকরা আমাদের এই বাংলাদেশে এসেছিল। তাহলে এই বাংলাদেশে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? পর্তুগিজরা। এই ইউরোপের একটা দেশ পর্তুগাল, যারা দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ আমেরিকা শাসন করছে। দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ, দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ হচ্ছে ব্রাজিল, আর উত্তর আমেরিকার সব দেশ থেকে বড় দেশ হচ্ছে আমেরিকা। দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ হচ্ছে কোনটা? ব্রাজিল। এই ব্রাজিলকে শাসন করছে কারা? পর্তুগাল। এই পর্তুগালরাই প্রথম বাংলাদেশে আসছে। ইউরোপীয় যত বণিক আছে এর মধ্যে পর্তুগালরা প্রথম বাংলাদেশে আসছে। এই পর্তুগালরাই দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ ব্রাজিলকে শাসন করছে, যার কারণে ব্রাজিলের 96% মানুষের ভাষা হচ্ছে পর্তুগিজ ভাষা। বোঝা গেছে? দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ কোনটা? ব্রাজিল। ব্রাজিলকে শাসন করছে কারা? পর্তুগাল। এই পর্তুগিজরাই প্রথম বাংলাদেশে আসছে ইউরোপীয় বণিকদের মধ্যে। আমাদেরকে ব্রিটিশরা শাসন করছে, ইংরেজরা শাসন করছে, ইংরেজরা আমাদের দেশে আসছে ওই পর্তুগিজদের হাত ধরে। তাহলে বাংলাদেশে প্রথম কারা আসছে ইউরোপীয় বণিকদের মধ্যে? পর্তুগিজরা। পর্তুগিজরা যেমন বাংলাদেশে প্রথম আসছে, এখানে টিকতে পারে নাই, পর্তুগিজরা চলে গেছে দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকায় সবথেকে বড় দেশ ব্রাজিলকে শাসন করছে কারা? পর্তুগিজরা। যার কারণে ওই ব্রাজিলের বর্তমান 96% লোকের ভাষা হচ্ছে পর্তুগিজ। বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। দক্ষিণ আমেরিকার এই ব্রাজিল বাদে এই ব্রাজিলের আশেপাশে আরও যে বড় বড় দেশগুলো আছে, যেমন আর্জেন্টিনা, বলিভিয়া, প্যারাগুয়ে, চিলি, উরুগুয়ে, কলম্বিয়া, সুরিনাম, গায়ানা, ভেনেজুয়েলা, এই দক্ষিণ আমেরিকার ব্রাজিল বাদে যে বড় বড় সব দেশগুলো শাসন করছে এই পর্তুগালের পাশের দেশ স্পেন। ক্রিকেটের মানে ফুটবলের সবথেকে বড় বড় ক্লাবগুলো অবশ্যই স্পেনে। তাহলে আবার বলি, দক্ষিণ আমেরিকার বড় দেশ ব্রাজিলকে শাসন করছে পর্তুগিজ, যার কারণে ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ ভাষা। ব্রাজিল বাদে অন্য যেসব দেশ আছে সব দেশকে শাসন করছে কারা? স্পেন। এর জন্য ব্রাজিল বাদে দক্ষিণ আমেরিকার অন্য যত দেশ আছে সব দেশের ভাষা হচ্ছে স্প্যানিশ। বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এগুলো আসে। আমার হাতে এখানে ছিল বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? প্রথম হচ্ছে পর্তুগিজরা। চোখে পড়লো তাই একটু বলে দিলাম, ব্যাখ্যা করে দিলাম। আমার হাতে এখনও অনেকগুলো অঙ্ক আছে, আমি আর একটা দুইটা অঙ্ক করাই, 4টা অঙ্ক আছে, আর একটা অঙ্ক করাই। কষ্ট লাগতেছে, সারাদিন অফিস করছি। এ মাইনাস এখানে আছে এ, ব্র্যাকেটের মধ্যে আছে a+1
এ প্লাস ওয়ান, ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস চিহ্ন, খেয়াল করো, এ মাইনাস এ, এখানে আছে ব্র্যাকেটের মধ্যে আছে মাইনাস এ প্লাস ওয়ান। এই ইকুয়েশনটা সমাধান করবো আমরা কীভাবে? আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, এরপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, এরপরে সবটুকুনের কাজ করব। এভাবে করার দরকার নেই, খেয়াল করো। একের বামে কী চিহ্ন? প্লাস, এক আছে প্লাসে। একের বামে কী চিহ্ন? মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস। একের সাথে এই প্লাস সম্পর্ক জড়িত, একের সাথে এই মাইনাস সম্পর্ক জড়িত, একের সাথে এই মাইনাস সম্পর্কও জড়িত। তাহলে একের বাম পাশে তিনটা চিহ্ন, প্লাস মাইনাস মাইনাস। তার মানে মাইনাসে মাইনাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তাহলে ওয়ানের বামে প্লাস। এ এর বাম পাশে কয়টা চিহ্ন? এই একটা মাইনাস, এই একটা মাইনাস। তার মানে মাইনাস, দুইটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে এ এর বাম পাশে হবে প্লাস। এ এর বাম পাশে কয়টা চিহ্ন? একটা চিহ্ন, মাইনাস। তার মানে এই এর মান হবে মাইনাস। আর এই যে মাইনাসে প্লাসে বাদ, মাইনাসে প্লাসে বাদ সমান সমান এ প্লাস ওয়ান অ্যান্সার। আমরা এগুলো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করি। এগুলো করার দরকার নেই। এর বাম পাশে প্লাস মাইনাস মাইনাস, তার মানে তিনটা চিহ্ন ওয়ানের বাম পাশে, এই মাইনাসে ওয়ান যাবে প্লাসে। এর বাম পাশে কয়টা চিহ্ন? এই একটা মাইনাস, এই একটা মাইনাস, মাইনাসে মাইনাস প্লাস। তাহলে এই এটা প্লাস হয়ে গেল। এই এর বাম পাশে কয়টা চিহ্ন? একটা মাইনাস, তাহলে মাইনাস গুণ এ মাইনাস হবে। আর এ এই যে মাইনাসে প্লাসে বাদ যাবে, এ প্লাস ওয়ান, এটা হবে অ্যান্সার। বোঝা গেছে? এভাবে করলে সহজ। অনেক বড় ম্যাথ এইগুলোই থাকে। দেখো এখানে এরকম থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে, এরকম থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে, থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আবার মাইনাসেই থাকে। এইগুলো তুমি যদি এই যে আমি যে নিয়মে করলাম, দেখবা যে 5 সেকেন্ড 7 সেকেন্ডের ভিতরে অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু তুমি যদি এইগুলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবা, সেকেন্ড ব্র্যাকেটের আগে কাজ করবা, তারপরে থার্ড ব্র্যাকেট করবা, তারপরে এর সাথে এই মাইনাসের সম্পর্ক স্থাপন করবা, 7-8 লাইন করবা, 7-8 লাইন করতে করতে অঙ্কের অ্যান্সার হবে এ প্লাস ওয়ান। কিন্তু আসলে না, অঙ্কের অ্যান্সার উল্টে যাবে, এই মাইনাসের জন্য এখানে হয়ে যাবে এ মাইনাস ওয়ান। বুঝছো? অনেক বড় করে করতে যাবে, ভুল হয়ে যাবে। আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতে করাবো, ভুল হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্ক তো আমরা করেছি দীর্ঘ জীবন, 2005 সাল থেকে 2015 সাল, 11 বছর ঢাকাতে বিভিন্ন কোচিং ক্লাস নিয়েছি, স্টুডেন্ট পড়েছি। আর 2015-তে ব্যাংকে ঢুকেছি, এখন 22 পর্যন্ত ব্যাংকে আছি। আজ এ পর্যন্ত কষ্ট লাগতেছে। বিপ্লবী দেব, এ মাইনাস ওয়ান কেন? এ প্লাস ওয়ান। মাসুদ রানা, আজকে 3টে কমেন্ট করলা, 3টে কমেন্টই ভুল। তুমি এই বারবার ভুল করতেছো কেন? মাসুদ রানা ভুল করতেছো কেন? দেখছো মাসুদ রানা অঙ্কে অনেক ভালো, ভুল করছে আবারও। আজ এ পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আবার। আগামীকাল হয়তো ব্যাংক বিসিএসের জন্য রিটেন ম্যাথ নিয়ে আসবো, অথবা প্রাইমারি নিবন্ধন বিসিএসের জন্য এই ছোট ছোট গণিতগুলো নিয়ে আসবো, এমসিকিউ। আর আমার ভিডিও লেসনটা যদি তোমাদের ভালো লাগে, আমি অনুরোধ করবো তোমার ছোটো ভাই বোন বন্ধু যারা আছে তাদের সাথে শেয়ার করতে, তাদেরকে মেনশন করো, তাদেরকে কমেন্ট করো, তাদেরকে আমার গ্রুপে নিয়ে এসো, আমার সাথে পরিচয় করিয়ে দাও, যাতে আমার থেকে তারাও কিছু শিখতে পারে। তুমি যেমন ভালো একটা জব পাও, তোমার বোনটাও তেমন একটা জব চায়। তুমি যেমন ভালো একটা জব চাও, তোমার ভাইটাও তেমন একটা জব চায়। ঠিক তেমনি তোমার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আমার সাথে পরিচয় করিয়ে দাও, এবং তারাও আমার সাথে আসুক, তারাও কিছুটা শিখুক, আমার গাইডলাইনের মধ্যে থাক, তারাও ভালো একটা জব পাও। তুমি একটা জব পেলে যেমন তুমি সুখে থাকবে, সে একটা জব পেলে সেও সুখে থাকবে। জব কিন্তু পেলে মানুষ সুখে থাকে এমন কথা না, কিন্তু জব হচ্ছে সুখের একটা উপাদান। আজ এ পর্যন্ত, ভালো থাকো। ধন্যবাদ দিব মাসুদ রানা, বিপ্লবী দেব, রমা হালদার, আমার আত্মীয় মুন্ডরব, পিঙ্কি সাহা, সাগর আহমেদ ভাই, তারপরে আছে দীপ্ত রায়, মুন্ডরব খুব ভালো করছে। এই তো চারুলতা আসছে মাঝখানে, পিঙ্কি সাহা অনেকগুলো কমেন্ট করে হারিয়ে গেল কই। ধন্যবাদ সবাইকে, আজ ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট লাইভ সেশনে। আবারও বলবো যে আগে জব পরে সব আমার স্লোগান, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, এবং আমার স্লোগান হচ্ছে আগে জব পরে সব। যে কোনো কিছুর বিনিময়ে আগে জব পেতে হবে, তার জন্য পড়ার টেবিলে পড়ে থাকতে হবে যতক্ষণ না জব হয়। ভালো থাকো তোমরা সবাই, সি ইউ লেটার, কিপ ফাইন, বাই অল।